নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ প্রায় ১,৫০০। দুর্যোগের কারণ হিমবাহ, ভূমিধস বলছেন ভূতত্ত্ববিদরা। মক্কা জোটকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। সংসদে পররাষ্ট্রমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে কাজ করছে কমিশন, বললেন সিইসি। আগামী মাসে তফসিল ঘোষণা। এবং সালাউদ্দিন গুমের ঘটনায়ও গ্রেফতার জিয়াউল। জুলাই হত্যাযোগ্য মামলায় জাহাঙ্গীর ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দল নিরপেক্ষভাবেই নিজ দায়িত্ব পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে দরবার হলে বৃহস্পতিবার বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে একথা বলেন তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র, জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল এবং অপচয় রোধের আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি, এবং আমার জন্য কোনো রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। দেশের প্রতি, মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা, সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার কোনো সময় আসেনি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন বিজন কুমার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতি ও আগামী দিনের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়। শুভকামনা ব্যক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে দেশে খুন, ছিনতাই ও মব অনেকটাই কমেছে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরেন। খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা, বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে। মাননীয় স্পিকার, দলীয় ভিত্তিতে নিয়োগের তদন্ত চলছে উল্লেখ করে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি। দলীয় ভিত্তিক নিয়োগ যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেই জন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে। সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে, এগুলো উদ্ধার করতে পারবো। এদিকে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে যোগদানের আহ্বান জানালে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি অতি ব্যয় রোধে মেট্রো রেল প্রকল্পের ব্যয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানান। এবং সেগুলো যথাসম্ভব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে কোন রকম অতি ব্যয়ের সুযোগ না রেখেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সংসদের তৃতীয় অধিবেশনে গুম প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষা সহ বেশ কয়েকটি আইন পাশ হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ
নুরুল ইসলাম মনি। দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমানুষের জন্য বিএনপি সরকার কাজ করছে বলেও জানান চিফ হুইপ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম বসে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সদস্যদের জন্য নির্ধারিত কক্ষে। এরপর সংসদের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তুলে ধরেন সরকার প্রধানের দেয়া বিভিন্ন দিক নির্দেশনার কথা। গত ৫৫ বছরের ইতিহাসে সংসদে বিরোধী দলের কোনো নেতা সভাপতির পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। গত ৫৫ বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাফেয়ার্স কমিটি যে করেছেন সেটা আমাদের নতুন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পারিবারিক সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উত্থাপন করা হবে বলেও জানান চিফ হুইপ। বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে বিরোধী দলেরও সহযোগিতা প্রয়োজন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিল হাতে পেয়েছি, যেমন ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, তারপর গুমের সংক্রান্ত বিষয়ে আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আইন। এই 3টা আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। আর আরও 2-3টা আইন আমাদের আসবে, যেটা আমরা হয়তো প্রিপারেশন নেব। সেই অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে সেইটা আমরা কাজ করব। সংসদীয় কমিটিতে আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ নেব। গণমানুষের জন্য বিএনপি সরকার কাজ করছে বলেও জানান নুরুল ইসলাম মনি। এই দেশের গণমানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আমরা যেন মানুষের মধ্যেই যেন আমাদের ভালোবাসাটা থাকে, মানুষ যেন বিশ্বাস করে তাদের সরকার এই সরকার এসছে এবং তাদের সরকার সকল সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার আগে সেপ্টেম্বরে ঘোষণা করা হবে তফসিল। বিকেলে নির্বাচন ভবনের নিজ দফতরে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। এ সময় জাতীয় নির্বাচনের চেয়েও ভালো ভোট উপহার দেওয়ার প্রত্যয় জানান সিইসি। এম.আর. আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন সিইসি ও 3 কমিশনার। পরে বিকেলে এ নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন সহ সব বিষয়ে ইসিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। এখন আমি যে চেয়ারে বসছি আমারও তো নিউট্রালি বিহেভ করতে হবে সবকিছু, এবং আপনাদেরকে যাবতীয় সহযোগিতা আমার পক্ষ থেকে আপনারা পাবেন। আপনারা যে কোনো বিষয়ে আপনারা যেটা চাচ্ছেন যে নিরপেক্ষতা আপনাদের কাছে কাম্য, তা আমিও চাই। সেপ্টেম্বরে তফসিল ও নভেম্বরে নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটা আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এই 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। জাতীয় নির্বাচনের চেয়েও গ্রহণযোগ্য ভোট আয়োজনের আশ্বাস দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এখানেও ঢোকানোর জন্য আমরা প্রপোজাল তো অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে আমাদের। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন না হওয়ায় গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রংপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি গোয়েন্দা সংস্থার তদন্তের ধীর গতি নিয়ে কথা বলেন। এ সময় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দলীয় লোকদের পদায়নে বিএনপির কঠোর সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। হত্যাকাণ্ড ঘটল
আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল না। সব জায়গাতে আপনি আপনার দলীয় লোক দিয়ে দিলেন, আবার স্লোগানে বলেন যে সবার আগে বাংলাদেশ। তো এই সিদ্ধান্ত কি প্রমাণ করে? সবার আগে বিএনপি। বিভিন্ন জায়গায় প্রশাসক দিয়েছেন, প্রশাসন চালাতে গিয়ে তারা এখন এমন শাসন চালাচ্ছেন যে সেই এলাকার নির্বাচিত এমপি যারা, তারাও এখন দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাহাঙ্গীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পলাতক ধনঞ্জয়কে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে ২৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নাজমুল ইসলামের প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলাসহ বেশ কয়েকটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসব মামলাকে ঘিরে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তৎকালীন সরকারের বিভিন্ন দপ্তরের সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। এ সময় এজলাসে স্বামীর মৃত্যুর কারণ দেখিয়ে আবেগ আপ্লুত হয়ে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানান সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি। স্বামীর পাশে থাকার জন্যই উনি যেহেতু জামিনের আবেদন করেছিলেন এবং তার স্বামী যেহেতু ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, সে কারণে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবেগ আপ্লুত হয়ে তিনি ট্রাইব্যুনালে বলেছেন যে তিনি তার জামিন আবেদন প্রত্যাহার করতে চান। মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৩ আসামির তদন্ত এখনও চলমান জানিয়ে প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম জানান, প্রসিকিউশনের আবেদনে আরও ৩ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। ১৩ জন আসামির বিরুদ্ধে তদন্ত এখনো অব্যাহত আছে। এই মামলায় আমরা আরও ৩ মাসের জন্য সময় বর্ধিত আবেদন করেছিলাম যেন সকল তদন্ত একসাথে আমরা শেষ করে ফেলতে পারি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে ১৭ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই মামলার পরবর্তী দিন ধার্য করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক ধনঞ্জয় কুমারকে গ্রেপ্তার করে হাজিরের জন্য পরবর্তী তারিখও নির্ধারণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল। এই ফরমাল চার্জের উপরে শুনানি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। অপরদিকে ২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। একই দিন জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে তাইম হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলায় আগামী ২০ সেপ্টেম্বর যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তিতে পরিকল্পিত আবাসন গড়তে গৃহীত প্রকল্প বাস্তবায়নে পর্যায়ক্রমে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগে সম্মত হয়েছে বেইজিং। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও সৌরবিদ্যুৎ খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের পর দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মেগাসিটি ঢাকায় দৈনিক হাজার হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এতে হুমকির মুখে ঢাকার পরিবেশ ও জনস্বাস্থ্য। কিন্তু সঠিক ব্যবস্থাপনা থাকলে এই আবর্জনা স্তূপই পরিণত হতে পারে জাতীয় সম্পদে। আমিনবাজার ল্যান্ডফিলের ময়লা আবর্জনা কাজে লাগিয়ে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গৃহীত উদ্যোগ বাস্তবায়ন করছে একটি চীনা প্রতিষ্ঠান। সরকারের লক্ষ্য আগামী ১.৫ বছরের মধ্যে এই ল্যান্ডফিলের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা। এজন্য ২রা সেপ্টেম্বর চীনে চুক্তি স্বাক্ষর হবে। বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে আমিনবাজারের পাশাপাশি দাসেরকান্দি পরিশোধনাগারেও বিনিয়োগে আগ্রহী বেইজিং। পাশাপাশি দেশে জ্বালানি সংকট মেটাতে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ খাতেও বিপুল অঙ্কের বিনিয়োগ করবে তারা। সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আগামী ১.৫ বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এছাড়া ঢাকার 3টি বস্তিতে আধুনিক আবাসন ব্যবস্থা তৈরিতে চীনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ঢাকা 17 নির্বাচনী এলাকায় যে 3টি বস্তি রয়েছে, করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এ ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। তো এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে। চীনের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী বেজিং সফর দুই দেশের অংশীদারিত্ব নতুন মাত্রায় নিয়ে গেছে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে জানিয়ে ইয়ান ওয়েন বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা করার ক্ষেত্রে চীনের আরও সুযোগ রয়েছে। বিএনপির সঙ্গে চীনের ক্ষমতাসীন দলের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রস্তাব দেয় দেশটির প্রতিনিধিরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। নেপালে বন্যায় নিহত বেড়ে 332, নিখোঁজ প্রায় 1,500। দুর্যোগের কারণ হিমবাহ, ভূমিধস বলছেন ভূতত্ত্ববিদরা। মক্কা জোটকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে কাজ করছে কমিশন, বললেন সিইসি। আগামী মাসেই তফসিল ঘোষণা। এবং সালাউদ্দিন গুমের ঘটনায় গ্রেফতার জিয়াউল। জুলাই হত্যাযোগ্য মামলায় জাহাঙ্গীর ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।